হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আপু, এবার কি তোমার মাথা ব্যথা কমেছে? হ্যাঁ মা, কমেছে। আচ্ছা আপু, তোমার মাথার উপর এটা কিসের দাগ? এত প্রশ্ন করিস কেন? হ্যাঁ, 100 বার বলবো। আমি ছোট থেকেই দেখে আসছি আপুর এই দাগ। খাদিজের আম্মু, খাদিজা কিন্তু কথাটা মন্দ বলেনি। কিসের দাগ এটা আমার মাথায়? আর আমার এই দাগের সাইডে ব্যথা করে খুব। মাঝে মাঝে মনে হয় আমার কি যেন মনে নেই, কি যেন হারিয়েছি, শুধু এমন মনে হয়। তুমি শুধু খামোখা ভাবতেছো। কি হয়েছে তোমার? এই দেখো, তোমার মেয়ে খাদিজা দাঁড়িয়ে, আর আমি তোমার স্ত্রী। তাহলে কি হারিয়েছো বলো? কিন্তু আমার মাথায় এটা কিসের দাগ আর এত যন্ত্রণা করে কেন? ওটা কোনো ব্যাপার না। যখন মাথা ব্যথা করবে তখন আমি তোমার মাথায় ফু দিয়ে দেবো, কেমন? তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর আমি চুমু দিলেই নাকি তোমার ব্যথা ভালো হয়ে যায়? তাহলে তোমার এত টেনশন কিসের বলো? তা ঠিক, তাহলে একটু চুমু দাও আমার এই দাগে, যদি ব্যথা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। লুচু লোক কোথাকার, দিন রাত বউয়ের আদর উপভোগ করছো, তারপরও মন ভরে না। স্বামী বা স্ত্রীর হাত ধরে বলছে, কি গো, প্লিজ একটু চুমু দাও প্লিজ। এই কি করছো? খাদিজা ঘরে পড়তেছে, যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। দেখুক। ইস, ছাড়ুন তো। না, ছাড়বো না। লুচ্চার লোক কোথাকার, পুরো জিব্বা আমার মুখে ঢুকিয়ে দিচ্ছেন। যদি আপনার জিব্বায় কামড় দিয়ে ধরতাম কেমন লাগতো? নিজের স্ত্রীর মুখের লালাও কি একটু খেতে পারবো না? ছি ছি। এতে সি বলার কি হলো? না, কিচ্ছু না। যত সব, ছাড়ুন, আমার কাজ আছে। জাফরি আর বান্ধবীরা বসে গল্প করছে। ডাক্তারদের ভেতরে অনেকেই অবিবাহিত আছে, যারা বিয়ে করেনি। এই জাফরি, কিছু তো ক। কি বলবো? কি বলবি মানে? তোর প্রেমের গল্প বল। আমি কোনোদিনও প্রেম করিনি, এসব রিলেশন করা হারাম। আরে সেটা না রে, তুই তোর বরের সাথে কেমন করে প্রেম করতিস সেটা ক। বান্ধবীরা এই কথা বলতে জাফরি হেসে উঠল। বান্ধবীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এতদিন পর জাফরির মুখে দাঁত বের করা হাসি দেখছে। যে মেয়েটা পুরো কলেজের বান্ধবীদের মাতিয়ে তুলতো, সেই মেয়েটা 7 বছর ধরে হাসলেও অমন দাঁত বের করে হাসেনি। বাও, কি হলো তোদের? এতদিন পর প্রাণ খুলে হাসতে দেখে খুব ভালো লাগছে রে তোকে। বরের সাথে কিভাবে প্রেম করেছি তোদেরকে আজ অভিনয় করে দেখাবো। দাঁড়া, আমি ক্যাম্পাসের পিছন থেকে একটা ফুল তুলে নিয়ে আসি। যা। জাফরি খুশিতে দৌড়ে গেল ক্যাম্পাসের পেছনে একটা গোলাপ ফুল আনতে। আজ জাফরিকে হাসতে দেখে খুব ভালো লাগছে রে আমাদের। তা আর বলতে, তোরা জানিস, কালকে ওর ঘরে ঢুকেছিলাম। ঘরে ঢুকতেই দেখি ওর হুজুরের রুমালটা নাকের সাথে নিয়ে কান্না করছে। ও আমাকে বলল হুজুরের রুমালটা আর জুব্বাটা থাকলে ও নাকি ওর হুজুরের গন্ধ পায়, তাই ও সব সময় ও সব রেখে দেয়। আমি অবাক হয়ে যাই। একটা মেয়ে একটা ছেলেকে এতটা কিভাবে ভালোবাসতে পারে বল? সব সময় ওর মুখে ওর স্বামীরই নাম। ঠিক বলেছিস, আজ 7টা বছর হয়ে গেল, তারপরও ওর স্বামীর গুণগান। আজ মেহেদি ভাই মারা গেছে, নাকি বেঁচে আছে আল্লাহ ভালো জানে। তবে আমার মনে হয় মেহেদি ভাই বেঁচে নাই। যদি বেঁচে থাকতো তাহলে ঠিক ওর কাছে আসতো। একদম ঠিক বলেছিস, কিন্তু এখনো ওকে বুঝাতে পারি না। আরে জাফরি, এত দেরি করছে কেন? এই সুমাইয়া গিয়ে দেখতো জাফরি এত দেরি করছে কেন। সুমাইয়া ক্যাম্পাসের পেছনে গেল, কিন্তু জাফরি নেই। চারপাশে খুঁজে দেখলো জাফরি কোথাও নেই, শুধু একটা ছেঁড়া গোলাপ ফুল মাটিতে পড়ে আছে। না, কোথায় গেল জাফরি? অবাক কাণ্ড, মেয়েটা কোথায় গেল? ক্যাম্পাসের চারিদিকে খুঁজতেছে, জাফরি কোথাও নাই। সুমাইয়া দৌড়ে গিয়ে বলছে, এই জাফরিকে কোথাও দেখছি না। এই কথা শুনতেই নাসরিন উঠে দাঁড়ালো। কি বলছিস এসব? হ্যাঁ রে, জাফরিকে কোথাও পাচ্ছি না। ওই মেয়েটাকে একা ছাড়া ঠিক হয়নি। নয়ন যেহেতু ছাড়া পেয়েছে, আমার মনে হয় নয়ন আমাদের আশেপাশে কোথাও আছে। ও যদি জাফরিকে ধরে তাহলে তো বড় বিপদ। এমনিতেই নয়ন জাফরির উপর রেগে আছে,
জাফরির জন্য ওকে 5 বছর জেল খাটতে হয়েছে। যদি ও জাফরির কোনো ক্ষতি করে দেয় কি করব? উফ। নাসরিন ক্যাম্পাসের সব দায়িত্বশীলদের চরমভাবে বকাবকি শুরু করে দিল। আপনারা কিসের দায়িত্ব পালন করেন? একটা মেয়ে ক্যাম্পাসের পেছনে থেকে উধাও, আর আপনারা কিছু বলতে পারলেন না? ম্যাডাম, আমরা ভেতরে কাউকে ঢুকতে দেখি নাই, আবার কাউকে বাইর হতে দেখি নাই। তাহলে কই গেল? কিসের দায়িত্ব পালন করেন আপনারা? কি রে, চেঁচামেচি করছিস কেন? নাসরিন পেছনে ঘুরিয়ে দেখে জাফরি দাঁড়িয়ে। কি রে বদমাইশ মাইয়া, তুই মানুষ হবি কবে বলতো? কেন, কি হয়েছে তোর? তুই কই ছিলি? তোকে কর্ণ তন্ন করে খুঁজেছি বদমাইশ মাইয়া। আমি তো ক্যাম্পাসের পিছনেই। নয়ন জাফরির পিছু পিছু এসেছে। মুম্বাই নয়ন বসে বসে মদ পান করছে। এমন সময় একটা ছেলে দৌড়ে নয়নের কাছে আসলো। কিরে, এত হাঁপাচ্ছিস কেন? নয়ন ভাই, খবর খুব খারাপ। কেন রে, কি হয়েছে? মেহেদি এখনো বেঁচে আছে ভাই। কি বলছিস এসব? ঠিকই বলছি ভাই। তোর মাথা খারাপ হচ্ছে? এই বলে নয়ন ছেলেটার মাথায় মদ ছেলে দিল। যত সব আজগবি কথা বলস। আরে হালা, মেহেদিকে তো আমরা খালাস করে দিচ্ছি। ভাই বিশ্বাস করুন, সত্যি আমি নিজের চোখে দেখেছি। তার মানে তুই বলতে চাচ্ছিস মেহেদি মরে গিয়েও বেঁচে উঠেছে? ভাই বিশ্বাস করুন, আমি 2 চোখ দিয়ে ওকে বারবার দেখেছি। তুই এবার তোর মুখ বন্ধ কর। আরে আমি নিজের হাতে ওকে কবর দিয়েছি। ও কি করে আসবে? জাফরিকে পাওয়ার জন্য এত কিছু করলাম, কিন্তু কি হলো? শেষে জাফরি আমাকে ধরিয়ে দিল পুলিশের কাছে। জাফরি যদি আমার সাথে বিয়ে করতে রাজি হয় তাহলে ওর কপাল ভালো, আর নয় তো ওর জীবন নরক করে তুলব। কিন্তু ভাই। তুই চুপ করতো ভাই। মেহেদি যদি বেঁচে থাকতো সে অবশ্যই জাফরির কাছে আসতো, কারণ তাদের দুজনের সম্পর্কটা আলাদা। বোকা ছেলে, এখনো তোর মাথায় বুদ্ধি হলো না। এত বড় আমি ভুল দেখলাম কি করে? আচ্ছা, তুই কোথায় দেখেছিস ওকে? ওই কাঁচা বাজারে দেখেছি ওকে। আচ্ছা ঠিক আছে, তুই আর আমি গিয়ে ঘুরে আসবো, কেমন? দেখি ও কিভাবে বেঁচে থাকে। আমি তো ক্যাম্পাসের পেছনে ফুল তুলতে গিয়েছিলাম। আমি তোকে অনেকবার খুঁজেছি, দেখতেই পাই নাই। তাই নাকি? আর তুই পারিস বটে, তোকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছিলাম। খামোকা দারোয়ান গুলোকে গালি দিলাম। আসলে সত্যি বলতে আমি পিছনে খেলছিলাম ওই ছোট্ট বোরকা পরা মেয়েটার সাথে। তাই বলে তুই? বান্ধবীরা যখন জাফরিকে একটু বকা দিতেছে, এমন সময় খাদিজা, মানে 7 বছরের বাচ্চা মেয়েটা দৌড়ে আসলো। তোমরা আন্টিকে বকতেছো কেন গো? শুধু তো আমরা খেলতেছিলাম একটু। তুমি কে? আর এই সময় কেন? রাগ করছো কেন গো? বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করতে হয় তোমরা জানো না? এই বাচ্চা, তুমি ঢুকলে কি করে? কি করব বলো? তোমরা তো দরজার চেয়ারে বসে নাক ডেকে ঘুম পাচ্ছিলে। কে গেল কে আসলো তোমরা তো খবর রাখো না। কিয়ামতে সর্বপ্রথম আল্লাহর কাজের হিসাব নিবে। দারোয়ান এই কথা শোনার পর চুপ হয়ে গেল। বান্ধবীরা অবাক নজরে তাকিয়ে আছে। এত ছোট বাচ্চা কয় কি? দেখ, একটা ছোট মেয়ে কত সুন্দর কোরআন হাদিস নিয়ে কথা বলতে পারে। এই জন্যই তো আমি খাদিজার সাথে বন্ধুত্ব করেছি, তাই না মামুনি? একদম ঠিক বলেছো আন্টি। আর তোমার বান্ধবীদের পর্দা করতে বলবে। তারা কি দেখতে পায় না আমি তাদের ছোট হয়ে সবসময় বোরকা পরে বের হই? আর তোমার অনেকগুলো বান্ধবীরা মাথায় কাপড় নেই। এই আন্টি বান্ধবীরা, তোমরা পর্দা করো। পর্দা করা ফরজ। আহ, পাকা মেয়ে একটা। এত কথা কোথায় শিখেছিস মা তুই? নিশ্চয়ই ওর বাবা মা খুব পরহেজগার, তাই সন্তানটা এমন হয়েছে। শুধু কি তাই, বাবা একজন আলেম আর মা কোরআনের হাফিজা, তাহলে সন্তান তো খুব ভালো হবেই। এইভাবে কেটে গেল 2 মাস। জাফরির সাথে খাদিজার, মানে বাচ্চা মেয়েটার সাথে ভালো মিল হয়েছে। আর মাত্র 15 দিন মুম্বাই থাকবে জাফরি, তারপর আবার তারা বাংলাদেশে চলে যাবে। সত্যি কি জাফরির সাথে মেহেদির দেখা হবে? জাফরি কি সত্যি মেহেদিকে ফিরে পাবে, নাকি আর কোনোদিন দেখাই হবে না? নাকি মেহেদি সত্যি সত্যি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে? কি হবে জাফরির, কি হবে জাফরির ভবিষ্যৎ? চলুন পাঠক বন্ধুরা, আমরা একটু দেখে আসি জাফরির শেষ পরিণতি কি হয়। জাফরি খুব ভালো একজন ডাক্তার এবং মেধাবী। বসে বসে রুগী চেক আপ করছে। চল, যাবি না? তোরা এগো,
আমি এই চাচির চেকআপটা সেরে নেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, বেশি দেরি করিস না কেমন? আচ্ছা। নাসরিন আর তার বান্ধবীরা চলে গেল, শুধু জাফরি একাই বসে রইল। কাজ শেষ করে জাফরি ক্যাম্পাসের দিকে রওনা দিল। লিফটে উঠে জাফরি নিচে নামতেছে। লিফটের দরজা খোলার সাথে সাথেই একজন কালো কাপড় পরা লোক মুখ ঢাক দেওয়া সাথে সাথে জাফরির বোরখার নিকাব টান দিয়ে খুলে মুখে রুমাল লাগিয়ে দিল। তারপর জাফরির আর কোনো হুঁশ নেই। এই নাসরিন, জাফরিকে একটা ফোন দে তো, তাড়াতাড়ি আসতে। আমার ফোনে টাকা নাই, তুই দে। তুই ডাক্তার নাকি ডেলিভারি? তোর ফোনে টাকা নেই মানে? আরে দে ভাই তাড়াতাড়ি ফোন। রেহেনা জাফরির ফোনে ফোন দিল, কিন্তু ফোন বেজেই চলেছে, ফোন ধরছে না। আহ, এই মেয়েটা যা করে না, ফোন ধরছে না এখনো। দেখ তো নাসরিন, এতবার ফোন দিচ্ছি, জাফরি তো ফোন ধরছে না। ফোন দিতে থাক। জাফরিকে ফোন দেওয়া হচ্ছে, কিন্তু জাফরি ফোন ধরছে না। নাসরিন বলল, চল তো গিয়ে দেখি জাফরি ফোন ধরছে না কেন। নাসরিন আর রেহেনা লিফটের কাছে যাওয়া মাত্রই রেহেনা তাকিয়ে দেখছে জাফরির ফোনটা লিফটের কাছে পড়ে আছে। কি ব্যাপার, জাফরির ফোন এখানে পড়ে আছে মানে? জাফরিকে তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু জাফরি কোথাও নেই। সবাই টেনশনে পড়ে গেল, এই মেয়েটা হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। রাত 12টা বাজতে চলল, কেউ কোনো খাওয়া দাওয়া করেনি, সবাই চুপ করে বসে আছে। চুপ করে বসে থাকলে হবে নাকি কিছু একটা করতে হবে? কি করব? থানায় ইনফরমেশন দিতে হবে তো, এমনি মেয়েটার খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ নাসরিনের পার্সোনাল ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আম্মু, আপু কোথায়? এখনো আসছে না কেন? সেটাই তো, রাত 12টা বাজতে চললো, এখনো তোর বাবা আসলো না কেন? বাবা তো এত রাত করে না। আম্মু, তাহলে বাবা কোথায় গেল? সেটা তো আমিও ভাবছি, তোর বাবা তো এত রাত করে না, খুব টেনশন হচ্ছে মা। হঠাৎ দরজায় কে যেন নক করলো। খাদিজা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে আব্বু দাঁড়িয়ে। খাদিজা বলল, আপু, এত দেরি করে কেন আসলে? এই তোমার একটা সমস্যার কারণে দেরি হলো। তোমার পাঞ্জাবিতে এত রক্ত লেগে কেন? কি করেছো তুমি? খাদিজার বাবা মাথা নিচু করে আছে, কোনো কথাই বলছে না, মনটা অনেক ভার করে আছে। কি গো, চুপ করে আছো কেন? কি হয়েছে বলো। আর বলিও না, আজ একটা মেয়েকে দুজন ছেলে তুলে নিয়ে যাচ্ছিল, আমি তখন আসতেছিলাম, দেখে মনে হলো মুসলিম পরিবারের মেয়ে। আর ছেলে দুটো মেয়েটার সর্বনাশ করতে চেয়েছিল, বাট আমার কারণে পারেনি। যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো ভাবতেই পারছো। নাসরিন ফোনটা রিসিভ করেই শুনতে পেল জাফরির কণ্ঠ। নাসরিন উত্তেজিত সুরে বললেন, জাফরি তুই কই? আমি হাসপাতালে। দাঁড়া, আমি যাচ্ছি। নাসরিন, রেহেনা সহ 11 জন চলে গেল হাসপাতালে। নাসরিন হাসপাতালে গিয়ে তাকিয়ে দেখছে জাফরি বেডে শুয়ে আছে, মাথায় একটু আঘাত। নাসরিন উত্তেজিত সুরে বলল, জাফরি কি হয়েছে দোস্ত, তোর এই অবস্থা কি করে হলো? জাফরি ভালো করে কথা বলতে পারছে না। ম্যাডাম, ওনাকে একটা হুজুর রেখে গেল। কি না, তার বাড়ি কই? না জানি না, কিন্তু হুজুরটা খুব বকাবকি করতেছিল আর বলল নিজেকে রক্ষা করতে পারে না তো একা একা রাস্তায় কেন বের হয়। এই বকা দিয়ে হাসপাতালে শিফট করে চলে গেল। আচ্ছা জাফরি, তোর কি হয়েছিল বলতো? আমি যখন লিফট থেকে নামলাম তখন দুজন লোক, মুখ বাঁধা ছিল তাদের, তারা আমাকে বেহুশ করে, তারপর জানি না কি হয়েছে। দুজন ছেলে তোকে বেহুশ করলো, আবার একজন হুজুর তোকে সম্মানের সহিত হাসপাতালে ভর্তি করে দিল, এর মানেটা কি? তা তো জানি না। তুই দেখেছিস ওই হুজুরটাকে? না, দেখতে পাই নাই, আমি তো তখন অচেতন ছিলাম। ছেলে দুটোকে দেখেছিস? না, তাদের মুখ ঢাকা ছিল। তাহলে এসবের মানে কি? আমি শিওর নয়ন এসব করেছে। দুজন ছেলে এসে বলছে, নয়ন ভাই, আমরা জাফরিকে গাড়ি করে নিয়ে আসতেছিলাম, এমন সময় 3 জন হুজুর আমাদের কাছে থেকে কেড়ে নিয়েছে। তোমাদের যে 10,000 টাকা দিয়েছিলাম, টাকা ফেরত দাও। তোমরা স্থানীয় লোক হয়ে মেয়েটাকে আনতে পারলে না, সামান্য 2 টাকার মৌলবীর ভয়ে তোমরা ওকে ছেড়ে পালিয়ে গেলে। ছি, আমার টাকা ফেরত দাও। একজন ছেলে দৌড়ে এসে বলছে, নয়ন ভাই, আমি সেই দিন বলেছিলাম মেহেদিকে দেখেছি, আমি খোঁজ নিয়ে দেখেছি লোকটি আমাদের আশেপাশে আছে। কি শুরু করলি আবার? আরে ভাই, ওকে নিজে হাতে কবর দিয়েছি, ও কি করে ফিরে আসবে বলতো? কালকে আপনাকে বাজারে দেখিয়ে দেব, নিজের চোখে দেখিয়ে নেন।
আচ্ছা আমিও দেখবো ওটা মেহেদি নাকি অন্য কিছু। খাদিজার আব্বু মন খারাপ করে বসে আছে, ছাদের উপরে বসে থেকে চিন্তা করছে। আমাকে এমন লাগছে কেন কাল রাত্রিবেলা মেয়েটাকে কোলে করে নিয়ে গেলাম, কিন্তু মেয়েটার মুখটা এত বারবার মনে পড়ছে কেন? যেন মেয়েটাকে আগে কোথাও দেখেছি, যেন মেয়েটাকে আমি বহুদিন ধরে চিনি। আমার মনটা এত ছটফট করছে কেন? আর ওই মেয়েটার মুখটা এত মায়া লাগছে কেন? আমার কি হয়েছে? আমার ধ্যাত, এসব শয়তানের ধোকা। একটা বেগানা নারীর কথা বারবার মনে পড়ছে। খাদিজার আব্বু বারবার মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মনটাকে শান্ত রাখতে পারছে না। যেন ওনাকে আগে থেকে চিনি, যেন অনেক কাছের মানুষ। ধ্যাত, এসব কেন মনে পড়ছে আমার? আর ওনার মুখটা এত মায়া লাগছে কেন? আচ্ছা, আমি তো মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি, যাই গিয়ে দেখি মেয়েটার কেমন হালত। খাদিজার আব্বু বাসা থেকে বের হতে যাবে, এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলছে, খাদিজার আব্বু কই যাচ্ছ? কালকে যে মেয়েটাকে হাসপাতালে রেখে আসছি, ওর একটু খোঁজ নিতে যাব। ও মুখটা ভার করলে যে? না কিছু না, আপনি যান। যেহেতু মেয়েটাকে বকাটে ছেলের হাত থেকে রক্ষা করেছেন, তার খোঁজ নেওয়াটা তো আপনার দায়িত্ব, তাই না? আমি আপনাকে বিশ্বাস করি, আমি বলছি আপনি যাবেন। আমি আসি তাহলে, 1 ঘন্টার ভেতরেই ফিরে আসবো। খাদিজার আব্বু বের হয়ে চলে গেল হাসপাতালে। হাসপাতালে গিয়ে মেয়েটির খোঁজ নিচ্ছে। কালকে যে নার্সের কাছে দিয়েছে, সেই নার্সকে গিয়ে বলল, ম্যাডাম কালকে যে মেয়েটাকে ভর্তি করে দিলাম, সেই মেয়েটাকে কোন বেডে রাখছেন? হুজুর, মেয়েটা তো কাল রাতেই চলে গেছে। কি? কারণ মেয়েটার অনেক বান্ধবী আছে, তারা সবাই ডাক্তার, আর মেয়েটাও ডাক্তার। মেয়েটা ডাক্তার? হুজুর কিছু ভাবছেন? না কিছু না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মেয়েটা বারবার আপনার কথা বলছিল যে আমাকে রক্ষা করলো, তার মুখটা দেখতে পারলাম না। কপালে নাই দেখা করা, তাই হয়তো আমি এসে দেখা করতে পারলাম না। আপনি যদি বলতেন সকালে আসবেন তাহলে আমি বলে দিতাম, আর যেত না। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা ভালো থাকবেন ম্যাডাম। এই বলে খাদিজার বাবা হাসপাতাল থেকে বাড়ি এসে দেখছে স্ত্রী কান্না করতেছে। খাদিজার আম্মু কিন্তু স্বামীকে দেখতে পায়নি। পেছন থেকে যখন কাঁধে হাত রাখলো, স্ত্রীর মাথা ঘুরে, তুমি এত তাড়াতাড়ি কান্না করছো কেন? কি হয়েছে? কি রে, মন খারাপ করে কেন? মাথায় যে আঘাত পেয়েছিস, ওষুধ একটু খেতে হবে তো নাকি? দোস্ত, যে লোকটা আমাকে হাসপাতালে নিয়ে গেল, ওই লোকের মুখটা যদি দেখতে পেতাম। লোকটা তোর মন চুরি করে নিল নাকি? তা কি বলিস? কোনো পর পুরুষ আমার মন চুরি করতে পারবে না, কিন্তু লোকটাকে দেখতে পেলে খুব ভালো হতো। কেন যেন আমার মনটা এতটা ছটফট করছে। এই কথা বলতেই বান্ধবীরা হাসাহাসি শুরু করে দিল। আরে তুই কি জাফরি নাকি অন্য কেউ? তোর ভেতরে ভর করেছে, তুই যাকে চিনিস না জানিস না, তাকে দেখার জন্য মনটা ছটফট করছে। দারুণ ব্যাপার। ধ্যাৎ, তোরা কি যে বলিস না। তোমাকে হারানোর ভয়টা ইদানিং বেড়ে গেছে। তোমাকে ছাড়া থাকতে পারবো না গো, আমার কেউ নাই একমাত্র তুমি ছাড়া। খাদিজার আব্বু স্ত্রীর গালে একটা চুমু দিল। চুমু দেওয়াতে চোখের গড়িয়ে যাওয়া পানি স্বামীর ঠোঁটে গিয়ে লাগলো 2 হাত দিয়ে। মুখটা চেপে ধরে কপালে একটা চুমু দিয়ে বলছে, তোমাকে কখনো ছেড়ে যাব না, কারণ তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না গো। তুমি আমার সব। তোমাকে রেখে যদি চলে যাই, তাহলে আমার মাথার ক্ষত জায়গায় কে ফু দিয়ে দেবে? কে আমার ওই ক্ষত জায়গায় চুমু দেবে বলো? স্বামীর মুখে এই কথা শোনার পর খাদিজার আম্মু আরো জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। আই লাভ ইউ। নয়নের বন্ধু বাজারের এক কোণায় দাঁড়িয়ে আছে। কিরে, কই মেহেদি? ভাই বিশ্বাস করেন, আমি কোনো মিথ্যা বলি নাই। জানি না এখনো কেন আসতেছে না। শুধু জড়িয়ে ধরে কান্না করলে হবে? বাজার তো যেতে হবে, ব্যাগটা দাও। না, ছাড়বো না তোমাকে, সারা জীবন এইভাবে ধরে রাখতে চাই। আচ্ছা ধরে থাকো, আমি দাঁড়িয়ে আছি। বাড়িতে সদাপাতি না আনলে রান্না করবে কি দিয়ে? তোমার মেয়ে না খেয়ে কষ্ট পাবে তো। ছাড়ো, বাজার যেতে হবে। একটা সুখবর আছে। কি সুখবর? আমার পেটে তোমার নতুন মেহমান আসতে চলেছে। কি, তাই নাকি? হুররে! কি করছো? পড়ে যাবো তো, নামাও আমাকে। কেন নামাবো? আমাদের নতুন মেহমান আসতে চলেছে। আজ আমি খুব খুশি, আর সবাইকে মিষ্টি খাওয়াবো। এবার তো কোল থেকে নামাও, যাও বাজারে যাও, আর আমার জন্য একটু টক কিছু নিবা, কেমন? ওকে শোনো। বাদ দে ভাই, তোর বাটপাড়ি গল্প বাদ দে। আরে ভাই, আরেকটু ওয়েট করেন। আরে ভাই, মেহেদি বেঁচে থাকবে কি করে? ও তো মরে গেছে। দুজনে তর্ক করছে। এমন সময় খাদিজার আব্বু বাজারে ঢুকলো, কিন্তু দুজনে তর্ক করতে করতে হঠাৎ নয়ন নজর করে দেখলো সেই অবিকল একটা মেহেদি। এইটা দেখার পর নয়নের চোখ বড় বড় হয়ে গেল। মুখে একই রকমের দাড়ি, একই রকমের মোটা।
একই রকমের চলাফেরার সাইজ। এ আমি কি দেখছি? আমি কি কোনো স্বপ্ন দেখছি না তো? সেই আগের মেহেদি দেখছি। এটা কি করে সম্ভব? নিজের হাতে মেহেদিকে কবর দিয়েছি, আর সেই মেহেদি আমার সামনে দাঁড়িয়ে। এটাই যদি মেহেদি হয়, তাহলে ও এখানে কি করছে? ওর বাড়ি তো বাংলাদেশে, আর ও এখানে কি করছে? আর ও জাফরিকে ছাড়া এতদিন কি করে আছে? ভাই, ও ভাই, ওই ভাই, উহ, কি ভাবছেন? অনেক কিছু ভাবতেছি। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। আরে ভাই, বেঁচে থাকা কি করে সম্ভব? নিজের হাতে ওকে আমি কবর দিয়েছি। আমার মাথা ঘুরছে ভাই, কি করব আমি? এবার তো বিশ্বাস করলেন নয়ন ভাই? আমি তো নিজের হাতে মেহেদিকে কবর দিয়েছি। এটা কি করে সম্ভব? ও বেঁচে আছে কিভাবে? তা আমিও ভাবছি ও বেঁচে গেল কিভাবে। ওর মাথায় যেভাবে আঘাত করেছি, বেঁচে থাকার কথা ছিল না। ওকে বাঁচিয়ে রাখা যাবে না। নয়ন ভাই, একটা জিনিস চিন্তা করেন। কি চিন্তা করব? কোনোদিন যদি প্রকাশ হয়ে যায় আপনি মেহেদিকে হত্যা করেছেন, তাহলে নার্সিন আপনার কি করতে পারে ভেবে দেখেছেন? এই জন্য তোকে বাঁচিয়ে রাখা যাবে না। আমার মনে হয় এটা মেহেদি না। যদি হতো, আজকে 7 বছর হয়ে যাচ্ছে, তারপরে তো একবারও আসলো না জাফরির কাছে। যদি এটা মেহেদি হয়? আচ্ছা চল তো গিয়ে দেখি ও কোথায় যায়। আন্টি, তোমার কপালে কি হয়েছে? মা, একটু আঘাত পেয়েছি। আচ্ছা আন্টি, তুমি আর কতদিন থাকবে এখানে? এই তো আর 12 দিন থাকবো। 12 দিন পর বাংলাদেশে চলে আসবো। তুমি সত্যি চলে যাবে? তুমি তো আমার বন্ধু। তুমি যদি চলে যাও, তাহলে কাকে নিয়ে গল্প করব বলো? কি করব মা, বলো তো? তোকে ছাড়া আমাকেও ভালো লাগবে না, কিন্তু যেতে তো হবেই, তাই না? আমি যেদিন তোমার মতো বড় হব, সেদিন আমি যাব বাংলাদেশে তোমার সাথে দেখা করতে। আন্টি, আমি তোমাকে আজ আমাদের বাসায় নিয়ে যাব। যাবে আমার সাথে? কিন্তু তুমি চলো আমার সাথে। নয়ন আর ছেলেটা খাদিজার আব্বুর পেছনে ফলো করতেছে। দেখি ছেলেটা কোথায় যায়। খাদিজার আব্বু বাজারের ব্যাগ নিয়ে হাঁটতেছে, কোরআন তেলাওয়াত করতেছে আর হাঁটছে, আর নয়ন পিছু পিছু হাঁটছে। হঠাৎ খাদিজার আব্বু দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে পেছন ঘুরে তাকালো, কে যেন ফলো করছে। কই, কাউকে তো দেখছি না। আবার হাঁটতে শুরু করলো। নয়ন পুনরায় পেছন থেকে হাঁটা শুরু করলো। হঠাৎ নয়ন তাকিয়ে দেখছে ওকে আর দেখা যাচ্ছে না। কি ব্যাপার? কোথায় হারিয়ে গেল মেহেদি? তাই তো ভাই, কথাই হারিয়ে গেল। চল আবার আগামীকাল লক্ষ্য করে দেখব। ওখানে একটু বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কাদা হয়ে গেছে, পাহাড়িয়া রাস্তা। হঠাৎ নয়ন পা স্লিপ করে গর্তে পড়ে গেল। সেটা নয়ন ভাই বলে চিৎকার মারল, হাঁটু গেড়ে বসে গেল। ওই গর্তে পড়ে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত। ছেলেটি ভয়ে ভয়ে 1 পা 2 পা করে এগিয়ে গেল গর্তের কাছে। গিয়ে তাকিয়ে দেখছে নয়ন একটা গাছের ডাল জড়িয়ে ধরে বসে আছে। নয়ন ভাই মরেননি। আরে শালা, তাড়াতাড়ি একটা দড়ি নিয়ে আয়, লোকজনদের ডেকে আন, নয়তো ডাল ভেঙে পড়ে যাব। আচ্ছা দাঁড়ান। হঠাৎ খাদিজার আব্বু দাঁড়িয়ে বলছে, কোনো হেল্প লাগবে ভাই? আপনি? আমি বারবার করে নজর করে দেখছি আপনারা দুজন আমাকে ফলো করছেন নাকি চুরি করার মতলব। বাবা ভাই, তুতলামি বাদ দেন, ফলো করছিলেন কেন বলুন? কিরে, তাড়াতাড়ি আমাকে ওঠা, নয়তো ডাল ভেঙে পড়ে যাব। খাদিজার আব্বু নিচে তাকিয়ে তাকিয়ে মাথার পাগড়ি খুলে ঝুলিয়ে দিল। নয়ন সেটা ধরে বেয়ে বেয়ে উঠল। বাঁচা গেল, নয়তো আমি আজই শেষ হয়ে যেতাম। নয়ন ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, কারণ মেহেদি আমাকে দেখে ফেলেছে, হয়তো আমাকে চিনতে পেরেছে। এই ভাই, আপনি আমাকে ফলো করছিলেন কেন? সরি ভাই, এই মেহেদিকে আমাকে চিনতে পারিনি। চুরি করার মতলব নাকি আপনার? সরি ভাই, ভুল হয়ে গেছে। এই চুরির পেশা বাদ দিন, রোজগার করে খান, বুঝলেন? খবরদার করে এইভাবে পিছু নেবেন না। এই বলে দুজনকে 500 টাকা বের করে দিয়ে খাদিজার আব্বু চলে গেল। আরে হেলা, এ তো মেহেদি না। তাই তো দেখছি ভাই। যদিও মেহেদি হতো তাহলে আমাকে ঠিকই চিনতে পারতো। আল্লাহর কি নীলা খেলা, ঠিক মেহেদির মতোই হুবহু দেখতে। এমন এক অবাক করা দৃশ্য দেখলাম রে ভাই, আমার কোনো চিন্তা নাই, জাফরি শুধু আমার। কোথায় নিয়ে যাচ্ছ? চলো আমাদের বাসায়। কিন্তু মামুনি, আমার কাজ আছে। কোনো কাজ না, যেতেই হবে। এই বলে খাদিজা হাত ধরে জাফরিকে নিয়ে গেল। খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওয়াও, তোমাদের এত বড় বাড়ি। আন্টি, আম্মু, দরজা খুলো তাড়াতাড়ি।
খাদিজার আম্মু দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে জাফরির মুখের দিকে নজর করে আছে। জাফরি বোরকা পরা আছে, তবুও কেন যেন অবাক নজরে তাকিয়ে আছে খাদিজার আম্মু। খাদিজা তার আম্মুর হাত ধরে আছে। মা, আমার নতুন ফ্রেন্ড, আমার নতুন আন্টি। খাদিজা এই কথা বলা মাত্রই খাদিজার আম্মু খাদিজাকে জোরে একটা থাপ্পড় মেরে দিল। সব সময় শুধু টই টই করে ঘুরিস, ভালো করে পড়াশোনা করিস না, অচেনা লোকেদের বাড়ি আনিস। আমাকে না হয় আপনার মেয়ে ভুল করে টেনেই এনেছে, তাই বলে কি এইভাবে চর মারবেন মেয়েকে? আমি আমার মেয়েকে কি করব সেটা আমার ব্যাপার, তাতে আপনার কি? আপু, আমার ভুল হয়েছে, আমি এখানে আর আসবো না। প্লিজ মেয়েটাকে আর মারবেন না। আপনাদের একটা বিবেক থাকা উচিত। ছোট বাচ্চাদের সাথে অচেনা লোকের বাসায় এসেছেন কেন? না আপু, আমার ভুল হয়েছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমাকে মাফ করে দেবেন। জাফরি মনে কষ্ট নিয়ে ঘুরে চলে যাচ্ছে, আর অপর দিক দিয়ে খাদিজার আবু আসতেছে। জাফরি চিন্তা করছে, মেয়েটার ব্যবহার কথাবার্তা খুব সুন্দর, কিন্তু খাদিজার মা আমার সাথে এমন ব্যবহার করলো কেন? আর অন্যদিকে খাদিজার আবু বাজার থেকে আসছে, এমনভাবে আসতেছে যেন দুজনের দেখা হয়ে যাবে। কিন্তু না, জাফরি অন্য রাস্তায় ঢুকে গেল, আর খাদিজার আবু নিজের বাড়ি চলে গেল। অল্প একটু জন্য দেখা হলো না। খাদিজার আবু বাড়ির কলিং বেল বাজালো, সাথে সাথে খাদিজার আম্মু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি রাস্তায় কাউকে দেখতে পেলে? কই না তো, শুধু একটা মেয়েকে পিছন থেকে দেখলাম, মনে হলো ক্যাম্পাসের দিকে যাচ্ছে। আর তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? না, কিছু হয়নি, ঘরে এসো। কিরে, কই গেছিলি? তোকে আমরা খুঁজেছি, তোর এমনিতেই শত্রু বেশি, আর তুই একা একা বের হয়েছিস কেন? জাফরি কোনো কথার উত্তর না দিয়ে নিজের ঘরে গেল। নিজের ঘরে গিয়ে মন খারাপ করে বসে আছে। নাসরিন একটু পিছে পিছে গেল। কি হয়েছে তোর? কথার উত্তর দিচ্ছিস না যে? প্লিজ আমাকে একটু একা থাকতে দে তো। আচ্ছা, সরি, ডিস্টার্ব করে ফেললাম তোকে। আর টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিস, তারপর ওষুধটা খেয়ে নিস। নাসরিন ঘর থেকে বের হয়ে যেতে যাচ্ছে, এমন সময় জাফরি নাসরিনের হাতটা ধরে বলল, দোস্ত, কষ্ট পেলে আমার কথায়, তাই না? আমার কাছে বস। নাসরিনকে বসিয়ে দিয়ে নিজের মাথাটা নাসরিনের কাঁধে রেখে বলছে, দোস্ত, একটা কথা বলি তোকে। বল। আমি খুব খারাপ, তাই না? হঠাৎ এভাবে কথা বলছিস? আগে বল না রে, আমি কি খুব খারাপ? আরে না, তুই আমার লক্ষ্মী বেস্ট ফ্রেন্ড। জানিস, আজকে ওই বাচ্চা মেয়েটার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু মেয়েটার মা না খুব খারাপ ব্যবহার করলো আমার সাথে। আমার মনে হয় আমার ওখানে যাওয়াতে ওই আপুর কোনো অসুবিধে হয়েছে। আর খাদিজা খুব ভালো একটা মেয়ে, তার মা এমন ব্যবহার করেছে সেটা মেনে নিতে পারছি না রে। তুই যেখানেই যাস সেখানেই বাচ্চাদের সাথে ভাব লাগাস। কি করব বল দোস্ত, বাচ্চাদের যে খুব ভালো লাগে আমার। যদি আমার হুজুরটা কাছে থাকতো তাহলে এতদিনে খাদিজার মতো একটা কিউট বেবি হতো, তাই না? আবার নতুন করে শুরু কর দোস্ত, তাহলে স্বামী পাবি, আল্লাহ তোর ঘরে কিউট বেবিও দেবে। মেহেদি ভাইয়ের আশা ছেড়ে দে, আমার মনে হয় উনি যদি বেঁচে। না প্লিজ, এমন করে বলিস না। উনি এখনো বেঁচে আছে, আমার অন্তরে বেঁচে আছে, আর আমি আমার হুজুরকে ছাড়া কাউকেই জায়গা দিতে পারবো না রে। এইভাবে আর কতদিন? আল্লাহ তোর সহায় হোক, এই দোয়া করি রে দোস্ত। খাদিজার আব্বু ঘরে ঢুকে দেখছে খাদিজা কান্না করছে। নজর করে দেখছে খাদিজার গাল লাল হয়ে আছে। খাদিজার আব্বু বলল, কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? আর তোমার গালে এভাবে লাল হয়েছে কেন? এই কথা বলতেই খাদিজা আব্বুর গলা জড়িয়ে ধরে বলছে, আম্মু খুব পচা, আম্মুর ভিতরে আল্লাহর রহমত নেই, তার ভিতরটা পাথরের মতো শক্ত। আম্মু আজ আল্লাহর রহমতের সাথে দুর্ব্যবহার করেছে। আম্মু খুব পচা, আম্মু খুব বাজে। জানো আব্বু, আজ ওই আন্টিকে বাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু আম্মু ওনার সাথে দুর্ব্যবহার করেছে। মেহমানদের তাড়িয়ে দেয়া মানে আল্লাহর রহমত তাড়িয়ে দেয়া। খাদিজা এসব কি বলছে? কি আবার হবে? আর মেয়েটাকে মেরেছো, তাই না? মারবো না তো কি করব, অচেনা একটা মেয়েকে বাড়ি নিয়ে এসেছে। খাদিজা তো প্রায় অনেক মেয়েদের বাড়ি নিয়ে আসে, তখন তো তুমি রাগ হও না, কিন্তু আজ মেহমানকে এইভাবে তাড়িয়ে দিলে কেন? তুমি তো এমন ছিলে না। আর খাদিজাকে তো কোনোদিন এইভাবে মারো নাই, কি হয়েছে তোমার বলো তো? তুমি আমাকে বকা দাও, আমাকে মারো, যা ইচ্ছা করো, কিন্তু প্লিজ আমাকে রেখে চলে যেও না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার হয়েছে কি বলো তো, এমন করছো কেন? না কিছু না,
যে সাথে সাথে স্বামীর পা ধরে জড়িয়ে ধরে বলছে, তোমাকে ছাড়া থাকতে পারবো না গো, তোমাকে ছাড়া থাকতে পারবো না। খাদিজার আব্বু স্ত্রীর মুখটা ধরে ঠোঁটে একটা চুমু দিয়ে বলছে, কি হয়েছে গো তোমার? আমি তো কথা দিয়েছি তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্রমিস। আই লাভ ইউ। আই লাভ ইউ টু, খুব ভালোবাসি আপনাকে। এইভাবে 8 দিন পেরিয়ে গেল। দোস্ত, খাদিজাকে এই সপ্তাহ ধরেই দেখি নাই, খুব কষ্ট লাগছে রে। মেয়েটা এতই বাজে যে তোর সাথে একটু কথা বলে, সেজন্য বাচ্চা মেয়েটাকে মনে হয় বের হতে দেয় না। খাদিজা খুব ভালো একটা বাচ্চা, কিন্তু ওর মা আমার সাথে এমন ব্যবহার করলো কেন সেটাই তো বুঝতে পারছি না। আর তো কয়েকটা দিন থাকবো, যদি খাদিজাকে একটু দেখতে পেতাম খুব ভালো হতো। মেয়েটার প্রতি না অনেক মায়া জমে গেছে দোস্ত। কি আর করবি, ওদের বাচ্চা কি তোকে কি আর দেবে? না দোস্ত, তেমন কিছু না, কিন্তু ব্যাপারটা বুঝলাম না। তারা দুজন কথা বলতেই দরজায় কে যেন ঠোকা মারল। এত রাতে আবার কি? দাঁড়া, আমি দেখছি। জাফরি দরজা খুলে তাকিয়ে দেখছে একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায়, হাত মোজা পা মোজা পরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? তুমি আমাকে হয়তো চিনতে পারোনি। আসুন, ভিতরে আসুন আপু। আমি সেদিন তোমার সাথে দুর্ব্যবহার করেছি আপু, তুমি আমাকে মাফ করে দাও। ও তুমি খাদিজার মা? হ্যাঁ আপু, সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দিও। আসলে সেদিন থেকে রাত্রেবেলা ঘুম হয়নি, তোমার সাথে দুর্ব্যবহার করেছি বলে মনে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও আপু। ছি আপু, এইসব আপনি কি বলছেন? এভাবে লজ্জা দিবেন না প্লিজ। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না আপু, প্লিজ আমাকে মাফ করে দিও। প্লিজ আপু, এমন করে বলবেন না, লজ্জা দিয়েন না। খাদিজার আব্বু ঘুমোচ্ছে, এমন সময় হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখছে খাদিজার আম্মু ঘরের ভেতরে নাই। কি ব্যাপার, কোথায় গেলে এই খাদিজার আম্মু? তুমি কোথায়? কিন্তু কোনো আওয়াজ নেই। কোথায় গেল খাদিজার আম্মু? ওয়াশরুমে গিয়েও দেখছে খাদিজার আম্মু নেই। অবাক কাণ্ড, এত রাতে কোথায় গেল? তারপর তাকিয়ে দেখছে খাদিজার আম্মু দরজায় ঠুকঠুক করে ঢুকছে। কি, কোথায় গিয়েছিলে তুমি? একটা কাজ ছিল। কি কাজ এত রাতে? তোমাকে নিয়ে খুব ভয় গো। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে কথা দিয়েছি কোথাও যাব না, এত টেনশন করছো কেন তুমি? এই কয়েকদিন ধরে তোমাকে খুব চিন্তিত দেখছি। এত চিন্তা করলে তোমার পেটে যে মেহমান আছে তার তো কষ্ট হবে, তাই না? আর কয়েকটা দিন শুধু আমার টেনশন হবে। জানি না তোমার কিসের এত টেনশন, যদি আমার কাছে একটু শেয়ার করতে খুব ভালো হতো। আরে কিছু না, এমনি টেনশন আর হয় আর কি। এত রাতে কথা বাদ দাও। স্ত্রীর হাত ধরে বলছে, এই এত রাত হয়েছে, এখন ঘুমাও। এই যে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি নিজেই প্রমাণ পেয়েছি। কি প্রমাণ পেয়েছো? হুজুরেরা বউকে আদর করে বেশি, সেটা নিজের চোখে দেখেছি। আমার স্বামী তো একজন হুজুর, আমাকে কি আপনি কম আদর করেন নাকি? খুব আদর করেন তো আমাকে। সত্যি হুজুরেরা বউকে খুব আদর করে। তাই নাকি? জাফরি আর 3 দিন থাকবে, তারপর সে বাংলাদেশে চলে যাবে। নাসরিন আর জাফরি একই চেম্বারে বসে রোগী চেক আপ করছে। এমন সময় কিছু আদিবাসী মহিলা কান্না করছে। তাদের ভাষায় বলছে, আমার বাবাকে আপনারা একটু চিকিৎসা করেন। এরা কি বলছে? ম্যাডাম, ওরা বলছে আমার বাবার একটু চিকিৎসা করেন। ও, রোগীকে নিয়ে এসো। আদিবাসী মেয়েগুলো তাদের ভাষায় বলল, বাবাকে এখানে নিয়ে আসার পরিবেশ নাই, আপনি একটু চলুন। এবার নাসরিন বলল, তাহলে তুই যা। জাফরি, তুই তো ভালো করে চেক আপ করতে পারিস। এবার জাফরি আদিবাসী মেয়েগুলোর সাথে যাচ্ছে তাদের বাসায় চেক আপ করতে। এসো, সকালের নাস্তাটা সেরে নাও। এই খাদিজার আব্বু কই গো? দাঁড়াও, আসতেছি। কি রান্না করেছো গো দেখি? এই তো ডিম খিচুড়ি। ওহো, সেই মজা হবে। দাও দাও, তাড়াতাড়ি ক্ষুধা লেগেছে। খাদিজার আবু যখন খাবার মুখে দিতে যাবে, এমন সময় একটা বৃদ্ধ আদিবাসী বুড়ি এসে ডাকছে, বাবা বাড়িতে আছো? খাদিজার বাবা তাড়াতাড়ি খাবার বাদ দিয়ে বৃদ্ধ আদিবাসী বুড়ির কাছে গিয়ে বলছে, কি গো দাদি, কি হয়েছে এত সকালে? নাতি, তোর দাদার শরীর খুব খারাপ, আমার মেয়ে ডাক্তার আনতে গেছে, কিছু টাকা দে, বাবা ডাক্তারকে দিতে হবে, ওষুধ কিনতে হবে। কি হয়েছে দাদুর? কাল রাত থেকে খুব শ্বাসকষ্ট বেড়েছে তোর দাদার। এই খাদিজার আম্মু, তাড়াতাড়ি জুব্বা দাও, আমি একটু দাদাকে দেখতে যাব। খাদিজার আম্মু খাদিজার বাবাকে জোব্বাহ বের করে দিল। জোব্বাহ খানা পরিধান করে বলছে, চলো তো দাদি দেখি দাদার কি হয়েছে।
আর অপরদিকে জাফরি মেয়েগুলোর সাথে আসছে তাদের বাবাকে চেক আপ করতে। বাবার শ্বাসকষ্ট বেড়ে গেছে অনেক। ডাক্তার আপু একটু তাড়াতাড়ি চলেন। যেতে যেতে জাফরি আদিবাসী এলাকায় ঢুকে পড়ল। আর ওই দিক দিয়ে খাদিজার আব্বু আসছে। দাদি চলো একটু তাড়াতাড়ি। বয়স হয়েছে রে দাদা, কোন দিন জানি তোর দাদা আর আমি মরে যাব। আগের মতো হাঁটতে পারি না। দাদি অমন জীবনে আমরাও পা দেবো, আমাদেরও সামনে আছে ওই রকম দিন। ওরে দাদা চল তাড়াতাড়ি, ডাক্তার মনে হয় এসে গেছে। জাফরি বৃদ্ধ লোকটা চিকিৎসা করছে আর ওইদিকে দিয়ে খাদিজার আব্বু আসছে। ভয় পাওয়ার কারণ নেই, তোমাদের বাবা ঠিক আছে, শুধু ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট বেড়েছে। কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধগুলো ওনাকে খাওয়াবে, কেমন? ম্যাম বাবা সুস্থ হবে তো? ইনশাল্লাহ সুস্থ হবে, তেমন কিছুই হয়নি, একটু ঠান্ডা লেগে শ্বাসকষ্টটা বেড়েছে। জাফরি ব্যাগ থেকে কি যেন বের করে দিল মেয়েগুলোকে। এটা কি ম্যাম? এতে কিছু টাকা আছে। আপনি টাকা দিচ্ছেন কেন? আমি জানি তোমাদের কাছে কোনো টাকা নেই, তাই দিচ্ছি। তোমাদের বাবাকে ওষুধ কিনে এনে দিও, কেমন? যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো আমার কাছে বর্তমানে নেই, লজ্জা করিও না, টাকাগুলো রাখো। কিন্তু আপনি কিসের স্বার্থে এত টাকা দিচ্ছেন আমাদের? কই বেশি কিছু দেইনি তো। আর সত্যি কথা বলতে আমার বরকে কথা দিয়েছিলাম, বড় ডাক্তার হয়ে মানবতার খেদমতে নিজেকে বিলিয়ে দেব। মেয়েগুলো অবাক নজরে তাকিয়ে আছে। সত্যি ম্যাম, আপনার মতো যদি সব ডাক্তার এমন হতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত। খাদিজার আব্বু আর দাদি দরজায় দাঁড়িয়ে আছে। এই বুড়ি তাড়াতাড়ি দরজা খোল, তোর ফারুক ভাইকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি দরজা খোল। পুটি দরজা খুলে দিল। দাদি বলল, ডাক্তার এসেছে। এসেছিল, এইমাত্র চলে গেল। টাকা পেলি কই? টাকা পয়সা দেয় নাই, বরং উনি আমাদের কিছু টাকা দিয়ে গেল আর বলল বাবার তেমন কিছু হয়নি, ঠান্ডা লেগে বাবার একটু শ্বাসকষ্ট বেড়েছে আর কি। ডাক্তারের নাম কি রে পুটি? দাদা ওটা মেয়ে ডাক্তার। ও, তার নাম কি? ওনার নাম জাফরি। নতুন ডাক্তার মনে হচ্ছে, এর আগে নাম শুনি নাই তো। ওনার বাড়ি বাংলাদেশে। বাড়ি বাংলাদেশ, নাম জাফরি, কেমন যেন চেনা চেনা লাগছে, যেন নামটা আগে কখনো শুনেছি, খুব চেনা মনে হচ্ছে। এই দাদা, এই দাদা। কি কি ভাবছিলি তুই? না কিছু না তো। কি যেন ভাবতেছিলি? না কিছু ভাবি নাই। কি রে, এখনো দেশে ফিরতে 2 দিন বাকি, এখনো ব্যাকপ্যাক করছিস? যাওয়ার দিন এত ঝামেলা করতে পারবো না, তাই আগে ভাগে সব গুছিয়ে নিচ্ছি। দোস্ত একটা কথা বলবো, রাগ করবি না তো? বল, করবো না। খাদিজার জন্য কিছু জিনিস কিনেছি, কিভাবে দেব ওকে সেটাই তো বুঝতে পারছি না। ওর মাকে গিয়ে দে। কিন্তু কিভাবে, কেউ যদি না বলে? এমনি তাদের বাড়িতে কিভাবে যাবি? তা ঠিক, এক কাজ করতে পারিস, কাহারোর দ্বারা পাঠিয়ে দে। গুড আইডিয়া। জানি না 2 দিন পর চলে যাব, আর কোনো দিনও ওর সাথে দেখা হবে কিনা জানি না। এতদিনে বিয়ের পিড়িতে বসলে খাদিজার মতো একটা কিউট বাচ্চা পাইতিস। তোর যা কথা। তুমি যে তোমার আদিবাসী দাদাকে দেখতে গেছিলে, কি বললো ডাক্তার? ডাক্তার বলেছে কোনো প্রবলেম নাই, শুধু ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট একটু বাড়ছে আর কি। ও, টাকা পয়সা কিছু দাও নাই? না। সে কি কথা বলছো, দাওনি কেন? একটা মেয়ে ডাক্তার আসছিল, ফ্রি চিকিৎসা দিল, আবার টাকাও দিয়ে গেল, জনদরদি মেয়ে মনে হয়। কি নাম ওনার? ওনার নাম জাফরি। ও, মন ভার হয়ে গেল কেন? না কিছু না। জানো আমার কেন জানি মনে হয় আমার কিছুই মনে নেই। ছোটবেলায় মানুষ কত খেলা খেলতো, কত কিছু করতো, কিন্তু আমার মনে নেই কেন। থেকে থেকে মনে হয় আমার কি যেন হারিয়ে গেছে, বড্ড অসহায় লাগে গো। আর জানো কিছু চিত্র যখন চোখের সামনে ভেসে ওঠে তখন মাথার যন্ত্রণা বেড়ে যায়। তোমার কেন এমন মনে হচ্ছে? তা জানি না, তবু মনে হয় কি যেন আমার হারিয়ে গেছে। মাঝে মাঝে হুটহাট শব্দ মাথায় বেজে ওঠে। তোমাকে একদিন বলেছিলাম না, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি একটা মেয়ে আমাকে ডাকছে। কেন এমনটা হয় গো? আবার কারো কান্নার শব্দ শুনতে পাই, আর তখনই মাথার যন্ত্রণা বেড়ে যায়। আল্লাহ আমাকে কি কোনো পরীক্ষায় ফেলিয়েছে নাকি? তোমার কোনো সমস্যা নাই, তোমার ভীমরতি ধরেছে, যত সব। রাগ করার কি হলো? কিছু হয় নাই। তাহলে হঠাৎ রাগ হলে তুমি? দেখ ছাড়ুন তো, আমাকে টাচ করবেন না। যাক বাবা, আমি আবার কি করলাম এত রাগ হলে যে? দরজার কলিং বেল বেজে উঠল।
এখন আবার কে এলো রে? খাদিজার আব্বু গিয়ে দরজা খুলে দিল। দেখছে একটা লোক অনেকগুলো জিনিসপাতি নিয়ে দাঁড়িয়ে আছে। বলুন কি দরকার? আসসালামু আলাইকুম হুজুর, একটা মেয়ে এসো পাঠিয়েছে আপনার মেয়ের খাদিজার জন্য। কি নাম ওনার? ডক্টর জাফরি ইসলাম। জাফরি মানে ওই মেয়েটা দিয়েছে মনে হয়। ও আচ্ছা, দিন। খাদিজার আব্বু জিনিসগুলো নিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসছে। এসব কি? তা জানি না, খাদিজার জন্য পাঠিয়েছে। কে পাঠিয়েছে? জাফরি কি যেন নাম মেয়েটার। মানুষ দিয়েছে সেই জন্য কি নিতে হবে? ঘুরিয়ে দিতে পারতেন। আচ্ছা তোমার হয়েছে কি বলো তো? কয়েকদিন ধরে তুমি আমার সাথে অদ্ভুত ব্যবহার করছো। খাদিজাকে বাইরে বের হতে দিচ্ছ না, আবার আমাকেও বের হতে দিতে চাও না। তোমার হয়েছে কি একটু বলবে? আমার আবার কি হবে? না কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে। খাদিজা, খাদিজা কই মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য গিফট পাঠিয়েছে। কে আব্বু? ওই যে জাফরি কে যেন। ও জাফরি আন্টি, দাও দাও। খুব খুশি হয়েছিস দেখছি ওনার নাম শুনে। আব্বু, খুব খুব খুশি হয়েছি। ওই আন্টি খুব ভালো। জানো ওনার বোন নাকি ওনার জন্য অনেক গিফট আনতো, অনেক জিনিস আনতো। অনেক কষ্ট করে নাকি ওনার বর ওনাকে পড়াশোনা করিয়েছে। তাই? জানো আব্বু, ওই আন্টির মনে হয় অনেক কষ্ট। উনি আমাকে সব বলেছে। ওনার বোন নাকি লুকিয়ে আছে। আমি বললাম কেন লুকিয়ে আছে? তারপর আন্টির চোখে পানি ছলছল করে বলছিল। মা, তা তো জানি না তোর আঙ্কেল কোথায় লুকিয়েছে, তবে তোর আঙ্কেলের কাছে লুকোচুরি খেলায় হার মেনে গেছি। তারপরও তোর আঙ্কেল বের হচ্ছে না। আমি আন্টিকে বলেছি ঠিক তোমার বরকে তুমি পাবে। উনি ঠিক তোমার কাছে একদিন ফিরে আসবে। আমি আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ ছোট বাচ্চাদের কথা শুনে ঠিক একদিন আঙ্কেল ফিরে আসবে। তাই? আঙ্কেলের নাম কি? এই যা, নাম তো শোনা হয়নি আব্বু। আচ্ছা ঠিক আছে, গিয়ে পড়তে বস কেমন? দিন যেতে থাকলো। জাফরির সময় হয়েছে দেশে ফিরে যাবার। আর মাত্র একদিন, মানে আগামীকাল জাফরি দেশে ফিরে যাবে। তাই সবাই ব্যাগ গুছিয়ে নিচ্ছে। জাফরি চল না রে, একটু মার্কেটে যাই। বাবা মায়ের জন্য কিছু কিনতে লাগবে। কথা কিন্তু মন্দ বলিস নাই। কি রে জাফরি, কি বলিস? মন্দ বলিস নি, বাবা মায়ের জন্য আমাকেও কিছু নিতে হবে। তাহলে দেরি কেন? চল যাই। তাড়াতাড়ি বোরখা আর হাত মোজা পরে নেই। তোকে গরম লাগে না রে গরমের সময় যখন বোরখা পরিস? কিসের গরম? পর্দা ফরজ বিধান। পর্দা আমার অহংকার। এই পর্দা ছাড়া কোথাও বের হতে পারি না। তোরা যদি বুঝতে পারতিস পর্দার ভিতরে কি শান্তি, তাহলে ঠিকই পর্দা করতি। আর তাছাড়া আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে কোরআন ও হাদিসে অনেক জোর দিয়েছেন। যেমন কোরআন থেকে দলিল নিম্নে বর্ণিত দলিলসমূহ পর্দা ফরজের উজ্জ্বল প্রমাণ, এবং যারা মনে করে যে পর্দা একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অভ্যাস বা ইসলামের প্রাথমিক যুগের জন্যই মানানসই ছিল, তাদের জন্য দাঁত ভাঙা জবাব। প্রথম দলিল আল্লাহ তাআলার বাণী, হে নবী, ঈমানদার নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশে থাকে তা ব্যতীত তাদের শোভা প্রদর্শন না করে। তাদের গলদেশ ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত থাকে। তারা যেন তাদের স্বামী, পিতা, দাদা, নানাসহ, শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর সহ, পুত্র, নাতি, স্বামীর পুত্র, নাতি সহ, ভাই, সহোদর ও সৎ ভাই, ভাতিজা, ভাগ্নে, আপন মুসলিম নারীগণ, তাদের মালিকানাধীন দাস দাসী, এমন অধীনস্থ পুরুষ যাদের মধ্যে পৌরসত্ব বিলুপ্ত এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারো নিকট তাদের শোভা প্রকাশ না করে। তারা যেন সজোরে পদক্ষেপ না নেয় যাতে তাদের গোপন শোভা প্রকাশ পায়। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকামও হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ প্রথম পর্যায়ের হিজরতকারী মহিলাদের প্রতি অনুগ্রহ করুন। যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, তাদের গলদেশ ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। সাথে সাথে তারা স্বীয় চাদরসমূহ চিরে টুকরো করে তা দ্বারা আবৃত করেন। সহিহ বুখারী। দ্বিতীয় দলিল আল্লাহ তাআলা বলেন, আর এমন বৃদ্ধ নারীগণ যারা বিবাহের আশা রাখে না,
তাদের জন্য দোষ নেই যদি তারা তাদের শোভা প্রদর্শন না করে তাদের বাহ্যিক অতিরিক্ত চাদর ওড়না বস্ত্র খুলে রাখে, তবে সংযমী হয়ে বিরত থাকলে তা তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতার সর্বজ্ঞ। সূরা আন-নূর আয়াত ৬০। তৃতীয় দলিল, আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো তারা যেন তাদের ওড়না বা চাদরের কিছু অংশ নিজেদের চেহারা ও বুকের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, বোঝা যাবে যে তারা স্বাধীন ও সম্ভ্রান্ত, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল আহজাব আয়াত ৫৯। চতুর্থ দলিল, আল্লাহ তাআলা বলেন, আর তোমরা স্বগৃহে অবস্থান করবে। প্রাচীন জাহিলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না। সূরা আল আহজাব আয়াত ৩৩। পঞ্চম দলিল, আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে পর্দার অন্তরাল থেকে চাইবে। এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। সূরা আল আহজাব আয়াত ৫৩। হাদিস থেকে পর্দার দলিল। প্রথম দলিল, সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হে আল্লাহর রসুল, আপনার স্ত্রীদের পর্দা করতে বলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আল্লাহ পর্দার আয়াত অবতীর্ণ করেন। সহিহ বুখারী ও মুসলিমে এই বর্ণনাও রয়েছে যে, উমর রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহ রসুল, যদি আপনি মুমিনদের জননীদের পর্দার আদেশ দিতেন। এরপর আল্লাহ পর্দার আয়াত অবতীর্ণ করেন। দ্বিতীয় দলিল, ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, নারীরা হলো গোপনীয় বস্তু। তিরমিজি এবং এটিকে আলাবনী সহি বলেছেন। তৃতীয় দলিল, ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত স্বীয় কাপড়টা টাকনুর নিচে রাখল, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না। অতঃপর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, তবে মহিলারা তাদের নিম্নাংশে ঝালরের ব্যাপারে কি করবে? তিনি বলেন, ১ বিঘত গোছার নিচে ঝুলিয়ে দিবে। উম্মে সালামা বলেন, তবে এতে তাদের পা বেরিয়ে থাকবে। তিনি বলেন, তবে তা গোছার নিচে ১ হাত ঝুলিয়ে দিবে, এর বেশি করবে না। আবু দাউদ ও তিরমিজি এবং তিনি বলেন, হাদিসটি হাসান সহি। আর আমার বরকে কথা দিয়েছিলাম সব সময় পর্দা করে চলব। আমারও পর্দা ছাড়া এখন বাইরে যেতে কেমন যেন লাগে। জাফরির সাথে মিশে মিশে এখন আমিও পর্দা করা শিখে গেছি। আমাকে একটু বাজারে নিয়ে যাওয়া? কেন? বোরখা কেনা লাগবে, হাত মোজা, পা মোজা এসব কিনতে হবে, বুঝলেন? তুমি যাও, আমি পারবো না। আচ্ছা মানুষ তো আপনি। কেন? আপনি বাড়িতে বসে থেকে বউকে মার্কেটে পাঠাবেন, তাই না? যাও না, কে নিষেধ করছে তোমাকে? আমি জানি হুজুরেরা বউকে মার্কেটে পাঠিয়ে কখনোই ঘরে বসে থাকে না। আর আপনি? আমি কি যাবেন কিনা বলেন? এই ভাগুন তো ভাই, আপনি শুধু কানের সামনে ঘ্যান ঘ্যান করেন। কি বললেন? আমি ভাই? আপনার আমি কোন জন্মের ভাই শুনি? কোন জন্মের ভাই না, আমাকে আরেকটা বিয়ের অনুমতি দাও, তাহলে তোমার খুব ভালো হবে, সবকিছু করে দেবো। লুচ্চা লোক একটা, বউ দিয়ে শখ মেটে না, তাই না? যাই হোক আপু, আমার পক্ষে যাওয়া সম্ভব না। মাথা ঠিক আছে আপনার? আমি আপু? এবার রাগ উঠছে কিন্তু। না, যাবো না। এই যে আমি বিছানায় কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। খাদিজার মা আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে আছে। খাদিজার আব্বু কম্বল দিয়ে নাকে মুখে ঢাকা দিয়ে আছে। যাক বাবা, যে থেমেছে, আর মার্কেট যেতে হবে না, এখন একটু নাক ডেকে ঘুম পাড়ি। 10 মিনিট পর। উফ, 10 মিনিটে ডাকাডাকি শুরু হয়ে গেল। দুষ্টুর লোক কোথাকার, একেবারে আনস্মার্ট একটা লোক। বউকে নিয়ে তো বছরেও ঘুরতে চায় না। আজ একটু মার্কেটে যেতে যাচ্ছি, নাক ডাকতে শুরু করেছে। মনটা বলছে হাত পা বেঁধে নদীতে ফেলে দিই, ফাজিল একটা। না, ঘুম পাড়তে দেওয়া যাবে না। এইদিকে নয়ন খবর পেয়ে গেছে জাফরি আজ মার্কেটে আসবে। নয়ন চক্রান্ত করছে কিভাবে জাফরিকে তার কাছে আনা যায়। ওই জাফরির জন্য আমার লাইফটা বরবাদ হয়ে গেছে। ওর সর্বনাশ না করা পর্যন্ত শান্তি নেই। যদি আমাকে বিয়ে করে তাহলে তোর ভাগ্য ভালো, আর যদি না করে জীবন নরক করে দেব। কিন্তু কিভাবে করবি? ওখানে তো নাসরিন আছে।
ভুলে যাস না। ও কিন্তু যা ইচ্ছে করতে পারবে তোর সাথে, কিন্তু তুই কিছুই করতে পারবি না। আহ নাসরিন নাসরিন নাসরিন, এর জন্যই তো ডাইরেক্ট কিছু করতে পারি না, নয়তো এতদিনে জাফরিকে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম। তাহলে তুই কি করতে চাচ্ছিস? দেখি একটাবার সে চেষ্টা করে কিছু করতে পারি কি না। আমার মাথায় একটা প্ল্যান আছে। খাদিজার আম্মু এক বালতি পানি নিয়ে স্বামীর গায়ে ঢেলে দিল। এমন সময় খপ করে ঘুমন্ত মানুষ উঠে বসলো। এই কি করছো, এই কি করছো, পানি ঢেলে দিলে? এবার যাবে কিনা বলো। দেখ তোমাকে নিয়ে আর পারবো না। আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবি বের করে দাও। এই তো আমার টুকটুকে বল, কি সুন্দর রাজি হলে, কিন্তু পানি ঢালার পরে। স্বামী স্ত্রী দুজন রেডি হয়ে মার্কেটে যাবে। জাফরি, নাসরিন সহ 17 জন ডাক্তার 3টে কার নিয়ে বের হলো মার্কেটে। সবার উদ্দেশ্য কেনাকাটা করা, তাই জাফরি নিয়ত বাবা মায়ের জন্য কিছু নেবে। মার্কেটের সামনে গাড়ি পার্কিং করে রেখে দিয়ে শপিং মলে ঢুকলো। সবাই মার্কেটে ঢুকেছে, আর ওইদিকে নয়ন আর কয়েকজন ছেলে তাদের পিছু পিছু এসেছে। তাদের নিয়ত জাফরিকে কিডন্যাপ করা, সুযোগ পেলেই তারা কিডন্যাপ করবে। আর এদিকে খাদিজার আব্বু আম্মু মার্কেটে আসছে খাদিজাকে বাসায় রেখে। তারাও মার্কেটের মধ্যে ঢুকলো। নয়ন চারদিকে ছেলেদের সেট করে রাখলো। এই দেখ জাফরি, শাড়িটা কত সুন্দর তাই না? কেমন হবে বলতো? তুই শাড়ি কি করবি? কেন, বরকে পরে দেখাবো। বাপরে, এত ভালো কবে থেকে হলি? সারাদিন তো তোর বরের সাথে মোবাইলে ঝগড়া করিস তুই। আরে পাগলি, ঝগড়া করবো না কেন বলতো? এতবার বলছি বরকে দাড়ি রাখতে, কিন্তু আমার বর তো কথাই শুনছে না। তোর মতো কি আমার ভাগ্য কি এত ভালো যে হুজুর জামাই পাবো? আমার কপালে এই টাকলা জুটছে, তবু আলহামদুলিল্লাহ। আমার টাকিলা খুব ভালো, শুধু দাড়ি রাখতে একটু টাল বাহানা করে, এই জন্য ঝগড়া লাগে। ওই যে দেখ, নীল কালারের শাড়ি, ওটা খুব ভালো লাগবে, নিতে পারিস। কই দেখি। এই দেখ কত সুন্দর, একবার গায়ের সাথে লাগিয়ে দেখতে একদম পারফেক্ট। তোর জন্য এটা নেই, তুই শাড়ি দেখ, আমি একটু চাদর দেখি আম্মুর জন্য। এই কথা বলে জাফরি একটু নাসরিনের থেকে দূরে সরে গেল। এই রেডিমেড বোরখা কেমন লাগবে গো? ভালো লাগবে খুব। না, এটা বোরখার মডেলিং বেশি, এটা দিয়ে পর্দার হক আদায় হবে না। তাহলে নিও না, রেখে দাও। এইটা কেমন বানাবে? খুব ভালো মানাবে। এটা যে একটু টাইট মনে হচ্ছে। তাহলে নিও না। ফাজিল একটা। স্ত্রী বোরখার কালার পছন্দ করছে। হঠাৎ খাদিজার আব্বু তাকিয়ে দেখছে সেদিন আমার পিছনে আর নয়ন ছেলেটিও শপিং মলে কি করছে, আবার চুরি করার মতলব করছে না তো। খাদিজার আম্মুকে বললেন, তুমি একটু বোরখা পছন্দ করো, আমি আসছি। আর জাফরি চাদর দেখছে এক পাশে দাঁড়িয়ে, আর নয়ন জাফরির পেছন দিক দিয়ে এক পা দুপা করে এগোচ্ছে। হঠাৎ নয়নের কাঁধে কে যেন হাত রাখলো। নয়ন মাথা ঘুরে দেখছে সেই হুবহু মেহেদির মতো লোকটা। ওহো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এখানে? এই তো হুজুর, একটু দেখতেছি কি নেওয়া যায়। আমি নিজের চোখে দেখেছি তুমি চোরের মতো চুপি চুপি হেঁটে বেড়াচ্ছ। সেদিন যে তোমাদের দুজনকে 500 করে টাকা দিলাম, তারপরও চুরির ধান্দা গেল না বুঝি? এই শালা সেদিন থেকে আমাকে চোর মনে করতেছে, মনে হয় নাক ঘুষি মেরে ফাটিয়ে দেই। কিছু বলবে তুমি? না হুজুর, কিছু বলি নাই। এই না 5000 টাকা, কখনো চুরি করবে না কেমন? আর এখনই এখান থেকে বের হয়ে যাও। কিন্তু এখানে তোমার থাকা হবে না। আমি নজর করে দেখেছি চাদরের দোকানে বোরখার মেয়েটা ওইদিকে মুখ হয়ে দাঁড়িয়ে আছে, তুমি তার দিকে এগোচ্ছিলে। একদম থাকা হবে না, নয়তো পুলিশে দেবো। না হুজুর, সমস্যা নেই, আমি বের হয়ে চলে যাচ্ছি, পুলিশ ডেকে আনার দরকার নেই। নয়ন ওখান থেকে বের হয়ে চলে গেল। খাদিজার আব্বু জাফরির পেছনে দাঁড়িয়ে এক নজর তাকিয়ে আছে। মেয়েটি যে ধরনের বোরখা পরে আছে, এই রকম বোরখায় খাদিজার আম্মুকে কিনে দিতে হবে। খাদিজার আব্বু যখন পেছনে মুখ ঘুরে যাচ্ছে, জাফরিও তখন ঘুরে তাকালো। খাদিজার আব্বু চলে গেল, কিন্তু জাফরি মুখটা দেখতে পেল না। কিরে, এইদিকে আয়। দাঁড়া, আসছি। বলতো এই শাড়িটা কেমন মানাবে? সুন্দর লাগবে তোকে। তোর মা বাবার জন্য কিছু নিবি না? নেব, চল তো সামনে একটু। তুমি কোথায় গেছিলা? একজনকে সায়েস্তা করলাম। মানে? না কিছু না। এই বোরখাটা কেমন হবে দেখো তো। ওটাও নয়, তবে আমি একটা বোরকা খুঁজতেছি, কিন্তু পাচ্ছি কই। কেমন? ভাই ওই বোরকাটা বের করুন তো।
এই জাফরি, শোন না রে। বলুন। চল তো সামনে বোরখা দেখি। বোরখা কি করবি রে? কেন পরবো? বাপরে, তুই তো। চুপ কর তো তুই। মেয়েটা বোরখা পরতে চেয়েছে আর তুই সহ্য করতে পারছিস না। চল, আমি তোকে পছন্দ করে দিব। জাফরি আর রেহেনা এগোচ্ছে বোরখার দোকানে। খাদিজার আব্বু আম্মু সেই বোরখার দোকানে দাঁড়িয়ে আছে। এই দেখো, এই বোরখা তোমাকে খুব মানাবে। সত্যি বলছো? একদম পারফেক্ট। আর ওপর দিক দিয়ে জাফরি আর রেহেনা হেঁটে আসছে বোরখার দোকানের কাছে। ভাই, এটা প্যাক করে দিন। জি হুজুর। জাফরিকে খাদিজার আব্বুর পেছনে দাঁড়িয়ে আছে। বোরখার দরদাম করে যখন টাকা দিয়ে মুখ ঘুরিয়েছে, তখনই জাফরির চোখের সামনে পড়ে গেল খাদিজার আব্বু। জাফরিও বোরখা পরা ছিল। এমন সময় জাফরির চোখগুলো বড় বড় হয়ে গেল। গোটা শরীর থরথর করে কাঁপছে। জাফরির ঠোঁট দুটো কাঁপছে, চোখ দিয়ে অশ্রু পড়া শুরু হয়ে গেল। ম্যাডাম, একটু সাইড দেন। কিন্তু জাফরির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। খাদিজার আব্বু যখন সাইড দিয়ে চলে যেতে ধরলো, এমন সময় জাফরি শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিয়ে উঠল। জাফরির চিৎকারে গোটা শপিং মল থমকে গেল। খাদিজার আব্বু পেছন ঘুরে তাকালো জাফরির চিৎকার শুনে। এমন সময় জাফরি দৌড়ে গিয়ে খাদিজার আব্বুকে জড়িয়ে ধরল। চারপাশে মানুষ জড়ো হয়ে গেল। নাসরিন রেহেনা দেখে চমকে গেল। এই সেই মেহেদি যে এতদিন ধরে জাফরি খুঁজছে। কারণ নাসরিন রেহেনা মেহেদিকে চেনে। খাদিজার আব্বুকে জড়িয়ে ধরে বলছে, এতদিন কই ছিলে? জানেন আপনাকে আমি কত খুঁজেছি। কই ছিলেন এতদিন? খাদিজার আব্বু কিছুই বুঝতে পারছে না আসলে এসব হচ্ছেটা কি। চারপাশে মানুষ দেখছে। ছিছি। এই মেয়ে, আমার স্বামীকে ছাড়ুন। আপনি কে? এটা আমার হাজবেন্ড। ছাড়ুন তো আপনি। যত সব। আপনি শুধু খামোখা আমাদের ডিস্টার্ব করছেন কেন? ছাড়ুন আমার স্বামীকে। এই বলে জাফরিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দেখতে পাচ্ছেন আমরা দুজন স্বামী স্ত্রী। আপনি আমার হাজবেন্ডকে জড়াই ধরলেন এত মানুষের সামনে। ছি ছি, পর্দার কিছু রাখলেন না। আরে মেহেদি ভাই, আপনি কই থেকে বের হলেন? আমার বান্ধবী আপনার জন্য পাগল। আর বাংলাদেশ থেকে এখানে কি করে? আর আপনার পাশে এই মেয়েটি কে? আরে আপনারা আমাদের ডিস্টার্ব করছেন কেন? আর আমার হাজবেন্ড মেহেদি বলছেন কেন? আমার হাজবেন্ডের নাম ওমর ফারুক। মেহেদি ভাই, আপনি কি আমাদের চিনেন? না, কতবার ভার্সিটিতে দেখা করতে এসেছেন জাফরির সাথে। আর জাফরি তো আপনার বিয়ে করাবো। দেখ, চলো তো তুমি এখান থেকে। চলো। হুজুর, আমাকে রেখে চলে যাবেন? আপনি কি 7 বছরের ব্যবধানে আমাকে ভুলে গেলেন? কি গো, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা আপু, আপনি আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করছেন কেন? আপনার কি একটু জ্ঞান বোধ নেই? কেন আপনি আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করছেন? না, আপনি মিথ্যে বলছেন। উনি আমার হুজুর। জাফরি গিয়ে খাদিজার আব্বু 2 গালে হাত দিয়ে বলছে, কি গো হুজুর, আমাকে চিনতে পারছেন না? আমি আপনার জাফরি। প্লিজ একটা বার কথা বলুন। আজব মানুষ তো আপনি। আমার বরকে এইভাবে ডিস্টার্ব করছেন কেন? হুজুর, চলুন তো এখান থেকে। চলো। খাদিজার আব্বু যখন চলে যেতে ধরলো, তখন জাফরি খাদিজার আব্বুর হাত টেনে ধরে বলছে, হুজুর, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি আপনার জাফরি। এই দেখুন, আমার মোবাইলে এখনো আপনার একটা ছবি আছে। এই দেখুন। তারপর আপনার রুমাল আর একটা পাঞ্জাবি সব সময় আমার সাথে থাকে। এই দেখুন সেই রুমাল। আপনি আমাকে কানের দুল পরিয়ে দিয়েছিলেন, সেই দুল এখনো আমার কানের মধ্যে আছে। নাসরিন জনগণের উদ্দেশ্যে বলল, আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? যান গিয়ে সবাই নিজের কাজ করুন। সবাই চলে গেল। নাসরিন গিয়ে বলছে, মেহেদি ভাই, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আপনি এখনো বেঁচে আছেন। কিন্তু আপনি জাফরিকে কেন অস্বীকার করছেন? সে তো আপনার বিয়ে করা বউ। তুমি এদের কথা বিশ্বাস করিও না, এরা মিথ্যা বলছেন। মিথ্যে তো আপনি বলছেন। কি করেছেন আপনি আমার বরকে? আপু, আমার বর আমারই থাকবে। আপনি আমাদের স্বামী স্ত্রীর ভেতরে বাধা দিতে পারেন না। আমি নিজের মুখে হুজুরের কাছে শুনতে চাই, উনি বলে দেবে আমাকে চিনতে পারে কিনা। সাথে সাথে জাফরি বোরখার নিকাবটা আস্তে করে খুলে দিল। খাদিজার আব্বু এক নজর জাফরিকে দেখে নিল। এবার বলুন প্লিজ হুজুর। মেহেদি ভাই, চুপ করে কেন বলুন। তুমি ওদের কথায় কান দিও না, চলো এখান থেকে। আপনি চুপ করুন, আমি হুজুরের মুখে শুনবো। আমি আপনাকে চিনি না। এই কথা বলতেই জাফরি দাঁড়িয়ে থাকা শক্তি হারিয়ে ফেলল। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। খপ করে মাটিতে বসে পড়ল। কান্না করা শুরু করে দিল। এই চলো এখান থেকে। আচ্ছা চলো।
জাফরি এবার হামাগুড়ি দিয়ে খাদিজার আব্বুর পা জড়িয়ে বলছে, হুজুর প্লিজ, আপনি আমাকে আপনার পায়ের তলায় রাখুন, তবু আমাকে ফিরিয়ে দিয়েন না। আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আপনি আমার সব। আমি এতদিন আপনাকে পাগলের মতো খুঁজেছি, আপনি আমাকে মারেন, বকেন, যা ইচ্ছে তাই করেন, প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিয়েন না। এইভাবে বলে নিজের মাথাটা খাদিজার আব্বুর পায়ের সাথে লাগিয়ে জড়িয়ে ধরে কান্না করছে। প্লিজ হুজুর, প্লিজ হুজুর, আপনাকে ছাড়া আমি বোধহয় বাঁচতেই পারবো না, আমাকে ফিরিয়ে দিয়েন না। এই কথা বলতেই খাদিজার আব্বু এমন জোরে পা ঝাটকা দিয়ে সরিয়ে দিল, সাথে সাথে জাফরির ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। ছিটকে গেল একদিকে জাফরি। মেহেদি ভাই, আপনি কি মানুষ? কেউ এভাবে পা দিয়ে ধাক্কা মারে নাকি? জানি না আপনি কেন এমন পরিবর্তন হলেন। আপনি জাফরিকে পাগলের মতো ভালোবাসতেন, সেই জাফরির সাথে এমন ব্যবহার করছেন। আমি অনেকক্ষণ ধরে সব সহ্য করছি। আপনার বান্ধবী মানে জাফরির নাম কয়েকবার শুনেছি, দেখি নাই, কিন্তু আজ দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরেছে। এত মানুষের সামনে একটা পরপুরুষকে জড়িয়ে ধরতে ওনার কি একটু লজ্জা হলো না? আর আমি বলছি তো ওনাকে চিনি না। আমার স্ত্রী আছে, এই যে দেখুন আমার স্ত্রী, এই মেয়েটি। জাফরি বলে কোনো মেয়ে আমার জীবনে ছিল না এবং এখনো নেই। এবং আমার একটা মেয়ে আছে 7 বছর বয়স, খাদিজা নাম তার, এবং আমার স্ত্রী পেয়ে আর একটা বাচ্চা। সুতরাং আমাদের সংসারটা জাফরি নষ্ট করার চেষ্টা যেন না করে। প্লিজ আর কেউ ডিস্টার্ব করবেন না। চলো খাদিজার আম্মু। এই বলে খাদিজার আব্বু খাদিজার আম্মুর হাত শক্ত করে ধরে হেঁটে যাচ্ছে। আর জাফরি রক্তমাখা মুখটা নিয়ে ডান হাত উঁচু করে ডাকতে যাচ্ছে, কিন্তু মুখে আওয়াজ যেন বের হচ্ছে না। জাফরি কথা বলার জবানটা যেন হারিয়ে ফেলেছে, গোটা শরীর থরথর করে কাঁপছে। নাসরিন যখন জাফরি বলে কাঁধে হাত দিল, সাথে সাথে জাফরি নাসরিনকে জড়িয়ে ধরে বলছে, আমি ওনাকে ছাড়া বাঁচবো না রে, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। উনি যদি আমাকে কাজের লোক করেও রাখে তবু আমি থাকবো, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। এই চুপ কর, কাঁদিস না, সব একদিন ঠিক হবে।